আসসালামু আলাইকুম। অনেকদিন পর আসলাম আবার। আসলে দেশে একটার পর একটা এমন এমন ঘটনা ঘটে যায়, কয়টা বিষয় নিয়ে চুপ থাকা যায়। এখন দেখুন, কিছুদিন আগে আমাদের আইন উপদেষ্টা বলেছেন যে ডাক্তাররা নাকি ঔষধ কোম্পানির কাছে বিক্রি হয়ে যায়। মানে উনি এক্স্যাক্ট বলেছেন, ডাক্তাররা কি ঔষধ কোম্পানির দালাল? তাদের কেন নির্দিষ্ট কোম্পানির ওষুধই সবসময় রোগীদের প্রেসক্রাইব করতে হবে? এগুলো বন্ধ করতে হবে। তো আমার প্রশ্ন যে আপনি কয়জন ডাক্তারকে এরকম দালাল পেয়েছেন? আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আমার ডিরেক্ট টিচার সৈয়দ আতিকুল হক স্যার বলেছেন যে যদি কোনো ডাক্তারকে কোনো খারাপ কাজ করতে দেখেন, অনৈতিক কাজ করতে দেখেন, তাহলে অবশ্যই তাকে অ্যারেস্ট করেন, তার বিরুদ্ধে অ্যাকশন নেন। কিন্তু কয়জন ডাক্তারের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন? আর সবচেয়ে বড় কথা, আপনি আইন উপদেষ্টা, তাহলে আইন মন্ত্রণালয়ে কি কেউই দোষ করেননি কখনো? জুডিশিয়াল সেক্টরে কেউই দোষী না, তাহলে তাদের বিরুদ্ধে কি আপনি ব্যবস্থা নিয়েছেন? কোনো উত্তর নেই আসলে এগুলো। আর টেস্টের ব্যাপারটা আমি বলি, আমাদের যেমন ধরুন আমার হৃদরোগীদেরকে, সেটা যে বয়সেরই হোক, বছরে একবার কিছু পরীক্ষা করতেই হবে। সেটা রুটিন ব্লাড টেস্ট, সিবিসি থেকে শুরু করে রুটিন ইউরিন টেস্ট থেকে শুরু করে লিপিড প্রোফাইল, কোলেস্টেরল লেভেল যেটা দেখি আমরা, ফাস্টিং লিপিড প্রোফাইল, তারপর ফাস্টিং ব্লাড সুগার, HbA1c, তারপর লিভার ফাংশন টেস্ট, SGPT স্পেশালি, তারপর রেনাল ফাংশন টেস্ট, সিরাম ক্রিয়েটিনিন স্পেশালি, এরকম কিছু টেস্ট, রুটিন টেস্ট করতেই হবে। ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, এগুলো করতেই হবে। এখন যে বয়সেরই হোক, এখন একটা মানুষ হৃদরোগে আক্রান্ত, তার হয়তো ভালভের সমস্যা, তার হয়তো হার্টে ব্লক আছে, হৃৎপিণ্ডে রক্তনালীতে ব্লক আছে, তাকে আমরা অন্য কোনো অসুখ যাতে না হয় সে ব্যবস্থা করতেই হবে। তাকে আমরা এসব পরীক্ষা করতে দেই, বছরে একবার না একাধিকবার করতে দিই অনেক সময়। কোনো ঔষধের জন্য, যেমন কেউ যদি ওয়ারফেরিন খায়, রক্ত পাতলা করার এক ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট, ওটা খেলে তো প্রতি মাসে একবার পরীক্ষা করতে হয় অনেক সময়। আইএনআর, PTINR, এগুলো করতে হয়। তো এইসব পরীক্ষা আসলে ম্যান্ডেটরি, কারণ একটা মানুষের যদি দ্রুত আমি এনিমিয়া, রক্ত স্বল্পতা ডিটেক্ট করতে পারি, কিংবা ধরুন তার থাইরয়েডের সমস্যা যদি তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারি, তারপর তার রক্তের চর্বি, কোলেস্টেরলের পরিমাণ যদি বের করতে পারি, কিংবা ডায়াবেটিস যদি তাড়াতাড়ি আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি, তাহলে এই শনাক্তকরণের উপরেই তার ওষুধপত্র হবে এবং দ্রুত তার চিকিৎসা সম্ভব। একজন হৃদরোগী যদি অন্য একাধিক অসুখ নিয়ে সাফার করেন, তাহলে তার হৃদরোগ ভালো রাখা কিংবা তাকে সুস্থ রাখা খুব কঠিন হয়ে যায় আমাদের জন্য। বিশেষ করে হার্ট ফেলিউরের রোগীদেরকে তো আমরা রক্ত স্বল্পতা কিছুতেই অ্যালাউ করব না, আর অন্য আনুষঙ্গিক কোনো অসুখই অ্যালাউ করব না। ওগুলো আমরা চেষ্টা করি যতদূর সম্ভব নিয়ন্ত্রণে রাখতে। তো এসবের জন্যে পরীক্ষা করতেই হবে। আমরা কখনোই বলি না যে কোন ডায়াগনোসিস সেন্টারে পরীক্ষা করবে। এখন আপনারা যেটা সরকারিভাবে এটা করতে পারেন যে পুরো দেশের সমস্ত ডায়াগনস্টিক সেন্টারে একই ধরনের মেশিন তারা ব্যবহার করবে, একই স্ট্যান্ডার্ডের মেশিন ব্যবহার করবে, এবং তার রেট একই রকমই থাকবে, মোরলেস পুরো বাংলাদেশে একই রকম। ভাড়া অনুযায়ী গুলশানে একরকম থাকলে আবার গুলিস্তানে আরেক রকম থাকলে ভাড়া অনুযায়ী হয়তো এদিক ওদিক হবে, কিন্তু অত বেশি কোনোটা 100 টাকার দাম এক জায়গায়, আরেক জায়গায় 1000 টাকার দাম, এরকম যেন ডিফার না করে। আপনারা সে ব্যবস্থা করতে পারেন। তা না করে ডাক্তারদের ঢালাওভাবে এত মিথ্যে কথা বলে দিলেন। আমার রোগীদেরকে তো, আমার কেন, সবাই আমার পরিচিত কোনো ডাক্তার আমি দেখি না যে বলে যে এখানেই পরীক্ষা করতে হবে, আপনার এখানেই পরীক্ষা করা আপনার জন্য বাধ্যতামূলক। এরকম কখনোই করে না। রোগীদের পরীক্ষা নিরীক্ষা ব্যাপারে এটা কখনোই করা হয় না। আর বেসিক পরীক্ষাগুলো আপনি বুঝবেন না, সেটা আমরা ভালো বুঝবো। আপনি আইনের ব্যাপারটা বুঝবেন। আপনি আইন উপদেষ্টা, আইন শৃঙ্খলা ঠিক রাখেন। দেশে আইনের শাসনের ঠিক নেই। দেশে আজকে যা খুশি তাই হচ্ছে, খুনি ডাকাতরা ছাড়া পেয়ে যাচ্ছে, সন্ত্রাসীরা ছাড়া পেয়ে যাচ্ছে, আর ভালো মানুষরা জেলে যাচ্ছে, কিচ্ছু করার নেই। একজন রিক্সাওয়ালা, তার বিরুদ্ধে আপনারা হত্যা মামলা দিয়ে দেন। সে রিক্সাওয়ালার দোষটা কি? সে
32 নম্বরে বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে তাহলে কি করলো, শোক দিবসে, জাতীয় শোক দিবসে 15ই আগস্ট ফুল নিয়ে গেল। জাস্ট উনি জিয়ারত করবেন, দোয়া করবেন আর ফুল নিয়ে শ্রদ্ধা জানাবেন, এইটুকু করতে গেছেন, ওনার অপরাধ, এটাই অপরাধ। এই জন্য মব সন্ত্রাসীদের দ্বারা তারপরে হামলা করা হলো, তারপর তাকে পুলিশে সোপর্দ করা হলো, মিথ্যা হত্যা মামলা দেওয়া হলো। একজন রিক্সাওয়ালাকেও আপনারা ছাড়েন না। আইনের শাসন বলে দেশে কিছুই নেই, ওটা নিয়ে আপনাদের মাথা ব্যথা নেই। ডাক্তাররা কি করছে না করছে, কি প্রেসক্রিপশন দিচ্ছে, সেটা আপনারা ঠিক করবেন। আর ঔষধ কোম্পানির কথা যদি বলতে হয়, হ্যাঁ, বাংলাদেশে ভালো ভালো অনেক ঔষধ কোম্পানি আছে, সেগুলো থেকে ঔষধ নিলে ভালো থাকবে রোগীরা। কিন্তু একজন হার্টের রোগী, হার্টের কেন, যে কোনো লিভারের রোগী, কিডনি রোগী, তার যদি আজে বাজে কোম্পানি থেকে ঔষধ নেয় তাহলে তো সে বিপদে পড়বে। তো এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হয়। আমি সবসময় আমার স্টুডেন্টদেরকেও বলি, আর যাই করো, অ্যান্টিবায়োটিক, হার্টের ওষুধ, কোলেস্ট্রল, রক্ত পাতলা করা ঔষধ, কোলেস্ট্রলের ঔষধ, এগুলো তোমরা আজে বাজে কোম্পানি থেকে কখনোই অ্যালাউ করবে না। রোগী যতই রিকোয়েস্ট করুক যে সে কনসেশন পায়, সে কম দামে পায়, তারপরও তোমরা ভালো ভালো কোম্পানি কয়েকটার নাম দাও, রোগীর অপশন থাকলো যে কোম্পানির ঔষধ কম দাম পাবে রোগী সেটাই নেবে, কিন্তু ভালো কোম্পানির ওষুধ খেতে হবে। এখন একটা ভাইটামিন যে কোনো কোম্পানির খেলেও তবু চলে, তাও 3 মাস খেলেও অনেক সময় আজে বাজে ওষুধ খেলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে, লিভার নষ্ট হয়ে যেতে পারে। তো ধরুন আপনি পপুলার হাসপাতালে ভর্তি হলেন, তাহলে কিন্তু পপুলার ফার্মার ঔষধ ছাড়া কিন্তু তারা আর কোনো ফার্মার ওষুধ দেবে না। তারপর ধরুন ইবনে সিনায় ভর্তি হলে তো ইবনে সিনা ফার্মার ওষুধই খেতে হবে, স্কয়ার হসপিটালে ভর্তি হলে স্কয়ার ফার্মার ওষুধ খেতে হবে। এখন আমরা যদি জেনেরিক নেম লিখে দেই, যেটা সরকার চিন্তা করছে, তাহলে আমার যেটা ভয় হয় যে যদি রোগী গেল একটা দোকানে, গেল ফার্মাসিতে, ফার্মাসি বলল যে হ্যাঁ এইটা আছে শুধু অ্যাভেলেবেল, এটা খেতে পারেন, এটাই ভালো, ভালো কোম্পানির, এটা বলে এমন একটা কোম্পানি দিল যে কোম্পানির নাম হয়তো আমি কোশমিনকালেও শুনিনি, তাহলে ওইটা খেয়ে যদি রোগী মারা যান, কিংবা রোগী হার্ট ফেলের রোগী শ্বাসকষ্ট নিয়ে, বুকে ব্যথা নিয়ে আবার আমাদের কাছে ভর্তি হন, তাহলে এর জন্য দায়ী থাকবে কে? সরকার দায়ী থাকবে অবশ্যই। কারণ আপনারা নির্ধারিত করে দেননি। নির্ধারিত যদি করে দেন যে হ্যাঁ ঠিক আছে, ঔষধ কোম্পানি এটা ভালো, বেক্সিমকো ভালো, স্কয়ার ভালো, ইনসেপ্টা ভালো, এরকম ভালো কোম্পানি বলতে পারেন, রোশে ভালো, বিদেশি কোম্পানির মধ্যে নোভার্টিস ভালো, দেশি বিদেশি কোম্পানিগুলো যদি আপনারা বলে দেন যে হ্যাঁ ঠিক আছে, এই কোম্পানির বাইরে আপনি আর ঔষধ থাকবে না, বাজারে ঔষধ থাকবে না, তাহলে একটা কথা। কিন্তু সেটা না করে যদি আজে বাজে কোম্পানির ঔষধ, যেটা হয়তো পুরনো ঢাকার কোনো একটা পুরনো বাসায় তৈরি হচ্ছে, হাতে বানানো কোনো জিনিস তৈরি হচ্ছে, ওটা যদি খেয়ে রোগী আক্রান্ত হন, মারাত্মকভাবে অসুস্থ হয়ে যান, তাহলে সেটার জন্য দায়ী থাকবে কে? তো জেনেরিক নেম লিখে দিলে ওষুধ কোম্পানি লোকরা, এমনও হতে পারে যে ফার্মাসিস্ট যারা আছে, ফার্মাসি বিভিন্ন পাড়ায় পাড়ায় ফার্মাসি আছে, ওষুধের দোকান, সেই সব দোকানদারকে হয়তো আজে বাজে ওষুধ কোম্পানি বেশি বেশি টাকা দিয়ে কিনে ফেলবে। একজন ডাক্তারকে কেনা অত সহজ না। হ্যাঁ, আমি জানি না কোন কোন ডাক্তার বিদেশে ওষুধ কোম্পানির টাকায় যায়, কিন্তু আসলে মানে আমার পরিচিত খুব কম ডাক্তারই আছে, আমি জানি না, আমি আসলে এখনও জানি না যে কোন কোন ডাক্তার দেশের বাইরে ওষুধ কোম্পানির টাকায় যায়। আমার পরিচিত কেউ অ্যাটলিস্ট যায় না। অত সহজ না আসলে। মানে আমরা ডাক্তাররা যেভাবে ফ্রি সার্ভিস দিই, আমরা যেভাবে বিনা পয়সায় রোগী দেখি, ধরুন রোগী ভালো হয়ে হাসপাতাল থেকে ভালো হয়ে চলে যাওয়ার পরে যখন আসে, তখন কিন্তু আউটডোরে টিকিট কেটে দেখার, সেটাই নিয়ম। সেটা না করে সোজা সরাসরি আমার কাছে চলে আসেন। অনেককে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিই, আমার সাথে যেসব রেসিডেন্টরা থাকে ডক্টররা, তাদেরকে আমি তাদের ফোন নাম্বার দিয়ে দিই, আমার কাছে নিয়ে আসে তারা। তো তাহলে আমরা প্রতিদিন যে পরিমাণ রোগীকে বিনা পয়সায় চিকিৎসা দেই, কোনো রোগীকে ঔষধ কিভাবে কম টাকায় পাওয়া যায় সে ব্যবস্থা করে, যে কোম্পানির লোকদেরকে ডেকে দেয় যে ঠিক আছে, আপনারা ফার্মাসির থেকে যে দামে তার চাইতে একটু কম দামে আপনার রিটেল প্রাইসে দিয়ে দিন, পাইকারি মূল্যে দিয়ে দিন। কিন্তু তারপরও মানে মানুষ ডাক্তারদের সম্পর্কে এমন ভুল ধারণা নিয়ে থাকবে। আপনাদের মতো স্বাস্থ্য উপদেষ্টা কি বললেন,
কালকেই বোধহয় বললেন যে ডাক্তাররা নাকি ফর্মুলার মিল্ক খাওয়ার জন্য ইনসিস্ট করে, অথচ আমার জানা মতে একজন ডাক্তারও, গাইনি ডিপার্টমেন্ট হোক, পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে হোক, একজন ডাক্তারও কোনো মাকে কখনো বলবে না যে বাচ্চাকে ফর্মুলা মিল্ক দিন। আগে অবশ্যই মাতৃদুগ্ধের প্রতি তারা করবে, এমফাসিস করবে, তারা প্রাধান্য দেবে মায়ের দুধ যেন খায় বাচ্চা। অথচ দোষ দিচ্ছেন যে ফর্মুলা মিল্কও নাকি আমরা ডাক্তাররা নাকি বলি যে বাচ্চাদেরকে দিতে হবে। মানে আজব আজব সব দোষ আমাদেরকে দিচ্ছেন নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যে। নিজেরা যা খুশি তাই করে বেড়াচ্ছেন। দেশে আইনের শাসন নেই, দেশে মবের রাজত্ব চলছে, মব সন্ত্রাস চলছে। যে কাউকে যখন তখন মব আক্রমণ করে, একজন রিক্সাওয়ালাকে হোক, একজন চিকিৎসক হোক, যে কোনো মানুষকে। কয়েকদিন আগে একজন চিকিৎসক যিনি চট্টগ্রামে ইবনে সিনা এবং আর কোথায় কোথায় করেন, প্র্যাকটিস করেন, তাকে রক্তাক্ত অবস্থায় দেখা গেল এবং উনি লাইভ ভিডিও দিচ্ছেন যে আমাকে আক্রমণ করছে, আমাকে উদ্ধার করুন, আমাকে অমুক অমুক সন্ত্রাসীরা আমাকে চারপাশে ঘিরে রেখেছে। কোনো নিরাপত্তা নেই মানুষের। তারপর আমাদের হাসপাতালে তো হলোই, ডক্টর অনিন্দিতা দত্ত অ্যাসোসিয়েট প্রফেসর, তাকেও মবরা কয়েক ঘন্টা ঘিরে রেখেছিল, লাইভ ভিডিও করে রেখেছিল। সবাই বলছে আমরা উদ্ধার করুক, উদ্ধার করুক। পুলিশ বলছে আসুন অ্যারেস্ট করি আপনাকে। এটা তো কোনো সমাধান হয় না। মানে দেশের আইনের শাসনে ঠিক নেই, দেশের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক নেই, সেগুলোর দিকে নজর নেই। একটা হার্ট ফেলিউরের রোগী যে দেশে ভর্তি হবে কোনো একটা সরকারি হাসপাতালে, দেখা যাবে সিট নেই, কারণ অক্সিজেনের সাপ্লাই নেই, সিট নেই, এইসব বলে রোগীকে প্রাইভেট হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে। ওগুলোর কোনো ব্যবস্থা নেই। দেশে স্বাস্থ্য ব্যবস্থার ঠিক মতো উন্নয়ন হচ্ছে না, কিন্তু ডাক্তারদের বিরুদ্ধে বলতে দ্বিধা করছে না কেউ। ডাক্তারদের বিরুদ্ধে বলা অনেক সহজ। ডাক্তাররা নিরীহ প্রজাতি এবং তারা সারা জীবন শুধু দিয়েই যায়, রোগীদেরকে সেবা করেই যায়। যেখানেই দাওয়াতে গেলেও আমরা রোগীদের সেবা দিই, গ্রামে বেড়াতে গেলেও রোগীদের সেবা দিই। আমরা তো ডাক্তার, ওই যে বৈষম্য বিরোধী কে আছে না ডাক্তার কে, তো তারা তো ওই যে এনসিপির নেত্রী, নামটা মনে পড়ছে না এক্ষুনি, তো তারা তো যে শুধু রোগীদেরকে হাত মিলিয়ে চলে আসে, কিন্তু আমরা তো রোগীদেরকে চিকিৎসা দিতে হয়, রোগীদের ঔষধ কেনার টাকা দিতে হয়, রোগীদের যখন যেখানে রোগী বলেন তাকে দেখে দিতে হয়। হাতে যদি আমাদের স্টেথোস্কোপ, বিপি মেশিন এগুলো থাকে তাহলে তো আর কথাই নেই, ওগুলো মেজার করে দেখতে হবে। আমাদের কোনো সমস্যা হয় না, আমরা দেই, দেওয়ার জন্যে আমরা রোগীদেরকে সেবা করার জন্যে আমরা ব্রত, কিন্তু আমাদেরকে ডাক্তারদেরকে এভাবে ঢালাওভাবে অপবাদ দিলে এটা লাগে, সত্যি লাগে, অনেক অপমান বোধ লাগে। যে মানে দেশের জন্য করি যতদূর সম্ভব, নিজের সামর্থ্যে কুলোয় করি, কিন্তু তার বিনিময়ে আমাদেরকে এইভাবে আজে বাজে অপবাদ শুনতে হবে, এটা আসলে মেনে নেওয়া যায় না, একদমই মেনে নেওয়া যায় না। আজকে বিভিন্ন রোগী আমাকে ফোন করে বলেন আমার খুব ভালো ছিলাম আপনার চিকিৎসা, এখন আমার শ্বাসকষ্ট বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে, একটু যদি দেখে দেন, অনলাইনে হলেও দেখে দেন, আপনি বিদেশে থাকলেও অনলাইনে দেখে দেন। কিন্তু এটা আসলে সম্ভব না। একজন হার্টের রোগীকে আমি হার্টবিট না শুনে, লাংসের ঠিকভাবে ক্র্যাকেলস এগুলো না শুনে, পালস না দেখে, রেগুলার না ইরেগুলার পালস এগুলো না জেনে, আসলে হার্টের সাউন্ড না শুনে চিকিৎসা দেওয়া অনেক কঠিন। ব্লাড প্রেশার দেখা সবই জরুরি আসলে একজন হৃদরোগীকে। আমি আসলে আমার হৃদরোগী যারা আছেন, যারা চাচ্ছেন আমার চিকিৎসা নিতে, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আসলে উপায় নেই, কারণ 111-এর সময় যদিও আমি দেশে ছিলাম, তখন আমার সাথে দেখা হতো আর্মি মেজরের সাথে, আমি কথা বলতাম যদি ওনারা এসে আমাকে ইন্টারোগেট করতেন। পুলিশের এসপি আসতেন আমার হাসপাতালে, ইনকাম ট্যাক্সের কমিশনার, তারপর ওই যে এনবিআরের ডিডি, এরা আসতেন, দুদকের ডিডি। তো এরা আসলে কথাবার্তা বলা যায়। মানে হাইকোর্টে ইভেন মামলা করেছিল, হাইকোর্টে জামিন নিয়েও আমি দেশে ছিলাম।
থাকা যায়। তখন আমি স্টুডেন্ট ছিলাম, এমডি পাস করেছি তখন, এমডি কার্ডিওলজিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েই তখন এমডি পড়তাম, এমডি পাস করেছি। তো তখন একরকম সিচুয়েশন ছিল। এখন তো 111 না, এখন তো গেলে একজন রিক্সাওয়ালাকে যেমন মিথ্যা মামলা দিয়ে দিল, আমাকেও দেখা যাবে বলবে আমি কোথায় বসে বসে আমি হত্যা করে ফেলছি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রোগী দেখতে দেখতে রাস্তায় মানুষ হত্যা করে ফেলেছি। এসব কত কথা বলে দিতে পারে আমার বিরুদ্ধে, কত ধরনের মিথ্যে মামলা দিয়ে দিতে পারে। তো এখন আসলে সিচুয়েশন ওরকম নেই, তাই রোগীদেরকে অনুরোধ যে আপনারা একটু ধৈর্য ধরেন, আপনারা দোয়া করেন যেন একটা সুস্থ পরিবেশ আসে, সুষ্ঠু পরিবেশে দেশে যেন একটা রাজনৈতিক সরকার আসলেও, যে কোনো রাজনৈতিক সরকার আসলেও আমরা দেশে ঠিকভাবে সেবা দিতে পারবো। আসলে এভাবে ঢালাওভাবে যাতে আমাদেরকে কেন কোনো গোষ্ঠীকে যেন ঢালাওভাবে মিথ্যে অপবাদ না দেয়, সে ব্যাপারে আপনারাও সোচ্চার থাকবেন। আপনারা তো চেনেন, আমাদের মতো ডাক্তারদেরকে আপনারা চেনেন, আপনারা বলবেন, আপনারাও বলবেন যে আপনার ডাক্তার এরকম না, এটা মিথ্যে অপবাদ। তো ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন। যেটা বলি, চর্বি জাতীয় খাবার খাবেন না, চেষ্টা করবেন নিয়মিত হাঁটার জন্যে, 40 মিনিট মিনিমাম হাঁটবেন। ধূমপান, মদ্যপান, যা যা নেশাজাত দ্রব্য আছে ওগুলো পরিহার করবেন। হৃদরোগীরা যদি পানির পরিমাণ নিয়ে প্রশ্ন করেন, তাহলে আমি বলবো যে পরিমাণ মতো পানি খাবেন, কারণ আপনাদের অনেক সময় হার্ট ফেলিয়ারের রোগীদেরকে আমরা 1 থেকে 1.5 লিটারের বেশি পানি খেতে মানা করি। তারপর আপনারা ঘুমাবেন নিয়মিত, প্রতিদিন 8 ঘন্টা ঘুমানো খুব জরুরি। আর হালকা ব্যায়াম করবেন মাঝে মাঝেই, আর মেডিটেশন করবেন, প্রেয়ার, মেডিটেশন, এগুলো ধ্যান, এগুলো আপনাকে অনেক সুস্থ রাখতে সাহায্য করবে। আর শাকসবজি, ফলমূল এগুলো খাবেন বেশি করে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ওষুধ নিয়মিত খাবেন। ডাক্তারের পরামর্শ, বিশেষ করে বিশেষজ্ঞদের পরামর্শ ব্যতীত কোনো ওষুধের ডোজ, তাপমাত্রা এগুলো চেঞ্জ করবেন না, কোম্পানির নামও চেঞ্জ করবেন না। আপনারা জেনে, ডাক্তারদের কাছ থেকে জেনে, বিশেষজ্ঞের কাছ থেকে জেনে তারপর ওষুধ বদলাবেন। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।